আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ লুৎফুর রহমান, সহকারী শিক্ষক, প্রাইমারি মহিউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রুঙ্গামারি কুড়িগ্রাম। আজকে যে বিষয়টি আমরা এখানে উপস্থাপন করব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়, অধ্যায় হচ্ছে দশম, পাঠ 1 থেকে 8 পর্যন্ত। আমরা সকলেই জানি যে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে কোভিড-19 ভাইরাসের প্রভাবের ফলে শিক্ষার্থী যাতে কোনো প্রকারের সমস্যা সৃষ্টি না করে সেই জন্য সরকার কর্তৃক নির্দেশনাক্রমে স্কুল বন্ধ ছিল। কিন্তু পাঠদান শ্রেণীকক্ষে সরাসরি না হলেও নেটের মাধ্যমে, যেটি আমরা অনলাইনে পাঠদান কিন্তু চালু ছিল, সেই চালু লক্ষ্যেই আজকে আমি সপ্তম শ্রেণীর একটি বিজ্ঞান ক্লাস উপস্থাপন করছি। আমরা একটু মনোযোগ সহকারে দেখি যে সকল শক্তির প্রধান উৎস হলো কি পৃথিবীতে সূর্য। এই সূর্য যদি প্রধান উৎস হয়ে থাকে তাহলে আমরা কিন্তু সূর্যের তাপ থেকে অনেক কিছু পেয়ে থাকি এবং আলো পেয়ে থাকি। তা আলোর সাহায্যে আমরা চোখে দেখতে পারি এবং যান্ত্রিক কাজও আমরা করাতে পারি। কিন্তু আজকে দেখতেছি যে এই বিদ্যুৎ এবং চুম্বক, যে তোমাদের বিজ্ঞানের দশম অধ্যায়ে যে পাঠটি রয়েছে সেটি হচ্ছে বিজ্ঞান বিদ্যুৎ এবং চুম্বকের ঘটনা নিয়ে। বিদ্যুৎ কি? আমরা প্রথমে জেনে নিই যে বিদ্যুৎ কি। বিদ্যুৎ এক প্রকার শক্তি। বিদ্যুৎ কি চোখে দেখা যায় না? বিদ্যুৎ কিন্তু চোখে আমরা দেখতে পাই না, হ্যাঁ অনুভব করতে পারি। কি হয়? শক করে, ধাক্কা দেয়, আঘাতপ্রাপ্ত হয়, এমনকি লোক হার্ট অ্যাটাক করে মারাও যায়। যাই হোক, মারা যাওয়ার ঘটনাটি অন্য। সেটি হচ্ছে এখন এই বাসা বাড়িতে আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি। এই বিদ্যুৎ কীভাবে উৎপত্তিত হয়, কোথা থেকে আসে? আমরা একটুখানি চিন্তা করি যে প্রত্যেকটা বস্তুই, প্রত্যেকটা পদার্থ কি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। এর নাম কি? ক্ষুদ্র কণাগুলোর নাম পরমাণু। পরমাণু কি আছে? পরমাণু ভিতরে 3টি উপাদান রয়েছে। একটি হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সমন্বয়ে যে পরমাণুটি গঠিত হয়, এই পরমাণুর কেন্দ্রের মধ্যে কি থাকে? আমরা একটুখানি দেখি কেন্দ্রের মধ্যে কি আছে, একটা পজিটিভ চিহ্ন দেওয়া আছে এবং বাহির পাশে দুটি চিহ্ন দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে ইলেকট্রন হিসাবে দেওয়া হয়, যেটি নেগেটিভ চার্জযুক্ত হয়। প্রোটন এবং নিউট্রন এই দুটি কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ এইখানে অবস্থান করে। আর বাইরের পক্ষপাতে এই পরমাণুতে যদি ইলেকট্রনটি বাইরের পক্ষপাতে প্রদক্ষিণ করে বা ঘুরতে থাকে। তাহলে আমরা এখন দেখতেছি যে একটি হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, আরেকটি হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত রয়েছে। কিন্তু পরমাণু কেন চার্জের অবস্থা বোঝায় না, নিরপেক্ষ কেন থাকে? প্রত্যেকটি পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে। এই প্রোটন এবং ইলেকট্রন সমান হলে, যেমন পানি এক পাশে দুই পাশে যদি সমান হয় পানি কোনো দিকে যায় না, ঠিক তেমনি এটি একই অবস্থা। প্রত্যেক পরমাণু যখন তার নিরপেক্ষ বোঝায় তখন দেখা যাচ্ছে যে আমাদের কি হচ্ছে, ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে। তাহলে সমান থাকলে কি হবে? আরো কি পরমাণু কি চার্জ দেখাবে না? কখনোই দেখাবে না। সমান সংখ্যক যেমন পানির সমান হলে কোনো দিকে যায় না, ঠিক এটি এক পাশে ঘাটতি না হলে কখনো বিদ্যুৎ প্রবাহিত হবে না বা হয় না। আচ্ছা, এবার আমরা দেখতেছি যে এই চার্জের ধর্মটা কি। আমরা চার্জ সম্বন্ধে বুঝলাম যে ইলেকট্রন প্রবাহটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা চার্জ প্রবাহিত হয়। তো পরমাণুর কেন্দ্রে যেটি থাকে কি থাকে? নিউট্রন এবং প্রোটন। নিউট্রন কিন্তু চার্জবিহীন, আদান বিহীন অবস্থা করে বা থাকে। চার্জের ধর্ম আমরা দেখো, সকালবেলায় স্কুলে আসার সময় কি করি? মাথাটা একটু চিন্তা আসলে আসার সময় কিন্তু পটপট শব্দও হয়। এদিকে তোমরা খেয়াল করছো? পটপট শব্দ হয়। এই পটপট শব্দটা কেন হচ্ছে? তোমরা বাজারে দেখবা যে অনেক সময় যে ঝালাই করার দোকানগুলো, যেখানে কারেন্টের ঝালাই করে, সেখান থেকে চট একটা শব্দ হয়। তোমার মাথায় চিরুনি যখন আসলাম তখন সেখানে কিন্তু পটপট একটা শব্দ হয়। কেন হয়? এটি চার্জের আদানের উপস্থিতি। আমরা যখন এই প্লাস্টিকের চিরুনিটা দিয়ে যখন কি করি, আমরা মাথাটাকে আশ্রয়, তখন কি হয়? এখানে একটু ঘর্ষণ হয়।
ঘর্ষণের ফলে ওই ত্রিণের মধ্যে বিদ্যুৎ উৎপাদন হয়, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি হয়ে থাকে। যখন ঘাটতি হয়ে থাকবে তখন সেটি ঘাটতি পূরণ করার জন্য আরেকটি জিনিস সে পূরণ করতে চাবে। সে কি পূরণ করতে চাবে? আরেকটি ইলেকট্রন সেখানে পূরণ করতে চাবে। তরল পদার্থ থেকে যখন এই ইলেকট্রনটি সেখানে ঘাটতিকে পূরণ করতে যাবে তখন কি হচ্ছে? বিদ্যুৎ প্রবাহিত হলো। এটি হচ্ছে যে বিদ্যুতের আদান বা যুক্ত হয়। ঘর্ষণের সঙ্গে সঙ্গে যদি আমরা কি করি দেখি তো অনেক সময় রাতের অন্ধকারেও জামা কাপড় যখন খুলতে যাই তখন একটু চিত্র আলোর মতো দেখা যায়। সেটি কি? তোমার শরীরের মধ্যে কাপড়ের মধ্যে একটু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তোমার শরীরের সঙ্গে যখন লাগলো সঙ্গে সেখানে একটা আলো যেখানেই দেখা গেল। এটিও কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই। সুতরাং এটিতে বোঝা যাচ্ছে যে ঘর্ষণের ফলে ওই কাপড়ে বা ওই সিল্কের কাপড়ের মধ্যে কি হয়েছে? একটি আদান যুক্ত হয়েছে, চার্জ যুক্ত হয়েছে। চার্জ আমরা এটি কিভাবে প্রমাণ করবো যে আসলে কি চার্জ যুক্ত হয়েছে? ত্রিণের মধ্যে যারা আবার পটপট শব্দ করলো বুঝলাম স্যার, কিন্তু এর মধ্যে কিভাবে আদান যুক্ত হয়েছে না প্রমাণটা কিভাবে আমরা? তুমি ত্রিণটাকে ঠিক এরকম মনে করো যে এটা একটা ত্রিণী, চিন্তা মাথা আছে, রাস্তার পর দেখছে একটা কাগজের টুকরাগুলোকে ধরো, দেখো ছোট ছোট কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করতেছে, টেনে নিতে। এখন ত্রিণটা মাথা হাত দিয়ে ধরলাম, ধরো আবার ধরো তো দেখি রাস্তার আকর্ষণ করে না। তাহলে একটু আগে আকর্ষণ করলো, এখন কাগজের টুকরাগুলো টানছে না কেন? এই কাগজের টুকরাগুলো না টানার কারণ হচ্ছে এখানে আর কোনো চার্জের উপস্থিতি নেই, অর্থাৎ এটি নিরপেক্ষ হয়েছে, যার ফলে আসে টানতে পারছে না। এই চার্জ বা আদানের ধর্মটা কি? তোমরা দুই ধরনের জিনিস ব্যবহার করে থাকো। দেখো, একটি মনে করো যে বেলুন একটা ঘর্ষণ করছে, ঘর্ষণ করা বেলুন এক ধরনের আদান উৎপত্তি হয়েছে। আর একটা জিনিস দেখো, একটা থেকে কাপড় ঘর্ষণ করো, দেখো কাপড়ের মধ্যে আর একজন আদান যুক্ত হয়েছে। দুটি যখন পরস্পর একত্র করে বেলুন এবং কাপড় একত্র করে দেখবে যে কি দুটি আস্তে সরে গেছে। যদি সরে যায় তাহলে আমরা কি বুঝবো? আবার দুটি বেলুন যদি একত্র করি, দেখো একই পথের মধ্যে ঘুরতেছে, দুটি বেলুন আদান যুক্ত হয়েছে। দুটি বেলুন পাশাপাশি নিয়ে এসলাম, বেলুন দুটি পাশাপাশি থাকবে না, পাশাপাশি থাকবে না। কারণ কি? দুটি বেলুনে একই পথে ঘর্ষণ করা হয়েছে এবং একই ধরনের চার্জ উৎপাদিত হয়েছে। একই ধরনের চার্জ যদি উৎপন্ন হয় তাহলে দুটি বেলুন পরস্পর একত্র রাখার সঙ্গে সঙ্গে বেলুন দুটো ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁক হয়ে যাচ্ছে, কাছাকাছি থাকতে যাচ্ছে না। কারণ দুটি বেলুনের মধ্যে একই ধরনের সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আমরা দেখতেছি যে কাপড়, সিল্কের কাপড় এবং বেলুন দুটো যদি পরস্পর একত্র করে তাহলে আস্তে আস্তে লেগে যাচ্ছে। তাহলে এরা বিপরীত ধর্মী ছিল, একটা হলো কি ছিল? পজিটিভ ধর্মী, আরেকটা হচ্ছে নেগেটিভ ধর্মী। এই জন্য দুই বিপরীতমুখী আদান পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে থাকে। এবার সব পার্ট 4 দেখি আমরা কি বলছি। পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। পরিবাহী বলতে আমরা কি বুঝি? পরিবাহী শব্দটা আমাদের বোঝা উচিত। পরিবাহীটা কি? পরিবাহী হচ্ছে যার যে বহন করে নিয়ে যেতে পারে। আমরা অদৃশ্য বস্তু একটা মেটাল বা ধাতুর মধ্য দিয়ে কি করতেছি? বিদ্যুৎ পাস করে দিচ্ছি, বিদ্যুৎ বহন করে নিয়ে যাচ্ছে। তার যদি না দেয় তাহলে বিদ্যুৎ কি এগোতে করে যাবে? কখনোই যাবে না। সুতরাং তারটি হচ্ছে একটি বিদ্যুৎ বহন করা জিনিস। ইনি হচ্ছে, তারই হচ্ছে একটা পরিবাহী। যার বিদ্যুৎ সহজে পরিবাহিত হতে পারে সেইটি হচ্ছে পরিবাহী। এখন তামার হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, লোহার হতে পারে, ভিজা কাঠ হতে পারে, হ্যাঁ, এগুলো হচ্ছে পরিবেশ, সোনা রূপা এসবই হচ্ছে পরিবাহী। এবার অপরিবাহী কি? অপরিবাহী আমরা একটু দেখে নিই যে অপরিবাহী কি। যার বিদ্যুৎ দিয়া বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। মনে করে এটা একটি শুকনা বাস, এখান থেকে আমরা তার দিয়েছি, পাশে ব্যাটারি ছন্দ দিয়ে পাশে দিচ্ছি, কিন্তু বাল্ব আমার জ্বলছে না। কেন জ্বলছে না? এর মধ্যে বিদ্যুৎ পরিবাহিত হতে পারছে না। ঠিক এটা হচ্ছে অপরিবাহী। যে বিদ্যুৎ পরিবহন করতে পারে না সেটি হচ্ছে অপরিবাহী। অপরিবাহী আমরা দেখি কি কি জিনিস অপরিবাহী, তোমরা নিজেরাও দেখতে পারো। প্লাস্টিক কাগজ দিয়ে যদি প্যাচ দিয়ে তার লাগাই দেওয়া হয় সেটি কি পরিবাহী হয়? না, অপরিবাহী। তাহলে প্লাস্টিক আছে, রাবার আছে, শুকনা কাঠ আছে, ব্যাকেলাইট আছে, আর ইত্যাদি জিনিস রয়েছে, সেগুলো সব হচ্ছে অপরিবাহী। এবার আরেকটি নাম বলি, অর্ধপরিবাহী। অর্ধ মানে কি? অর্ধেক, আধা। গ্রাম্য ভাষা বলা হয় আধা, অর্ধ।
এটা মাঝখানে যদি ভাঙি তাহলে কি বলবো আমরা? অর্ধেক হয়েছে, আধা হয়েছে, তাই না? অর্ধেক হয়েছে। এবার এই পরিবাহী, অর্ধ পরিবাহী নামটা কেমন শুনতে লাগতেছে না? যে একবার যাবার দেয় আবার যাবার দেয় না। এটি হচ্ছে অর্ধ। বিদ্যুৎ নিম্ন তাপমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হতে বাধা প্রদান করে, প্রবাহিত হয় না, কিন্তু তাপমাত্রা বাড়লে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই ধরনের পদার্থগুলো হচ্ছে অর্ধ পরিবাহী। এই অর্ধ পরিবাহী হচ্ছে কি সিলিকন, গ্যালিয়াম, জার্মেনিয়াম, এই সবগুলো হচ্ছে অর্ধ পরিবাহী ধাতু। আমরা আজ কম্পিউটার দেখতেছি, কম্পিউটারের মধ্যে ছোট ছোট চিপস যেগুলো বলা আইসিএস ইন্ডিকেটেড সার্কিট, এগুলো সবগুলো হচ্ছে কি অর্ধ পরিবাহী। এই অর্ধ পরিবাহী দিয়ে আসছে যত প্রকার ইলেকট্রনিক সামগ্রী তৈরি হচ্ছে, এই সবগুলো হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী দিয়ে তৈরি। স্থির বিদ্যুৎ, আমরা বিদ্যুৎ আদান বা চার্জ পরীক্ষা করে বুঝতে পারলাম, কিন্তু এটি কিভাবে চলবিদ্যুতের রূপ নেয়? যদি আমাদের কোনো পথ থাকে, যদি চলমান চলতে যদি কোনো আমরা রাস্তা পাই, তাহলে কি পাবো? অবশ্যই আমরা যেতে পারবো। ঠিক বিদ্যুৎ তেমনি যদি রাস্তা থাকে তবে আমরা সেটি যেতে পারে। এই বিদ্যুৎ স্থির অবস্থা, একটা ব্যাটারি চিন্তা করো তোমরা, একটা ব্যাটারি দেখো, ব্যাটারির অবস্থা আছে কিন্তু বিদ্যুৎ যায়, ব্যাটারির মধ্যে স্থির অবস্থা আছে। যদি আমরা একটি তার দিয়ে একটি বাল্ব দিয়ে সংযোগ দিই, তখন বিদ্যুৎ চলে যাচ্ছে, বাল্ব দিয়ে জ্বলছে। এটি হচ্ছে চলবিদ্যুৎ। বিদ্যুৎ প্রবাহের পথ পেলে বিদ্যুৎ চলতে থাকে, এই চলমানটি হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা চলবিদ্যুৎ। এবার আসো, বিদ্যুৎ কি দিয়ে যাবো? একখান টুকলা বান্ধিয়ে রাখা যাবে না ওকে জিনিস দিয়ে করে দিতে হবে? তাহলে বিদ্যুৎ চলাচলের পূর্ণ পথকে বলা হয় বর্তনী। আমরা বর্তনী বলতে সাধারণ কথায় কি বুঝি? যে নির্দিষ্ট পথে দিয়ে কোনো কিছু চলাচলই হচ্ছে বর্তনী। ঠিক তেমনি এই বর্তনী, আমাদের বিদ্যুতেরও একটি বর্তনী রয়েছে। বিদ্যুৎ উৎস থেকে শুরু করে, ধরো যে এটা হচ্ছে আমাদের ব্যাটারি, এই ব্যাটারি উৎস থেকে শুরু করে যে এদিক থেকে আসে, হ্যাঁ আসে, এই যে সংযুক্ত হলো, তাহলে দেখা যাবে কি এটি একটি বাল্ব জ্বলছে। এই বিদ্যুৎ উৎস থেকে শুরু করে আবার ঘুরে আবার উৎসে ফিরে আসে, এই যে পথ পরিক্রমা, এটি বৈদ্যুতিক বর্তনী বা ইলেকট্রিক সার্কিট বলা হয়ে থাকে। তা এটি একটি সরল বর্তনী। আমরা এখানে যে কোনো সুইচ ব্যবহার করিনি, যদি আমরা এখানে একটু সুইচ ব্যবহার করি তাহলে সেটি হবে নিয়ন্ত্রণযোগ্য। যে আমরা সুইচের সংকেত হচ্ছে এটা হলো একটা সুইচের সংকেত, এটি যদি আমরা দিয়ে থাকি তাহলে এটি সম্পূর্ণরূপে সার্কিটটা সাধারণ সরল বর্তনীতে রূপান্তরিত হলো। উৎস থেকে শুরু করে নিয়ন্ত্রণ ডিভাইসের মাধ্যমে একটি লোডে দিয়ে আবার উৎস ফিরে আসা, এটি হচ্ছে সরল বর্তনী। তা আমরা বিভিন্ন ধরনের কি দেখতে পাই? ইলেকট্রিক ডিভাইস দেখতে পাই। তোর বাড়িতে ফ্যান ঘুরাচ্ছ, পাখা ঘুরাচ্ছ, দেখা গেলো যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছো, আলো জ্বালাচ্ছ, ভাত পাক করতে হিটার ব্যবহার করতেছো, ফটোকপি মেশিন চালাচ্ছ, কাপড়টা ডলা হয়, পরিষ্কার করার পরে সেটি ইস্ত্রি ব্যবহার করা হয়। এসবই হচ্ছে এই বিদ্যুতেরই ব্যবহার। তোমরা এই পার্টটি একটু মনোযোগ সহকারে দেখবে এবং আশেপাশে বিদ্যুতের যে সমস্ত ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স রয়েছে, তোমার বহু অ্যাপ্লায়েন্স বাড়িতে রয়েছে, সেগুলো শুনতে একটু মনোযোগ দেবে, দেখতে পারবে কীভাবে একটি বাল্ব জ্বলে, বাল্বের ভিতরে কী থাকে। তো এই গঠনগুলো নিজেরা একটু দেখবে এবং পাঠ্য বই অনুসরণ করবে। সকলকে ধন্যবাদ দিয়ে আজকে এই ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।